শহর থেকে অনেকটা দূরেই রামনগর গ্রামের অবস্থান। শহরের যান্ত্রিকতা থেকে বেশ মুক্ত বলাই চলে। শহর থেকে সে গ্রামে যাওয়ার একটি রাস্তা, আর তা নদী পার হয়ে যেতে হয়। সেখানেই একটা চাকরি হয়েছে অবিনাশের। আসবো। কি বলছো বাবা? এসো এসো। অবিনাশের বাবা বিছানাতেই বসলেন। ওনাকে আজ কেমন যেন অন্যরকম লাগছে। কি হয়েছে বাবা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? এই চাকরিটা তুই ছেড়ে দে বাবা। অন্য হাজার হাজার চাকরি আছে। আজ না হয় কাল একটা হবেই। এসব পুলিশের চাকরি করতে হবে না তোর। কেমন কথা বলো বাবা? একবার গিয়ে দেখি। সুবিধের মনে না হলে অবশ্যই ছেড়ে দেব। অবিনাশ নিজের চাকরিটা বাঁচানোর জন্য রামনগর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর কয়েক ঘন্টা ট্রেনে কাটিয়ে এখন অবিনাশ হাঁটতে হাঁটতে সে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে নৌকার জন্য। আর তখনই কোথায় যাবেন বাবু? কে? কে? কে এই অন্ধকারে? কে? অবিনাশ দেখতে পায় নিভু নিভু একটি হারিকেন হাতে এক বৃদ্ধা এদিকেই আসছে। শেষ নৌকো যে ও পারে চলে গেছে বাবু, এখন আর নৌকো পাবেন নে। তুমি তুমি কে বুড়িমা? এই রাতের বেলা এখানে কি করো? আর শেষ নৌকো মানে? আমি এই নদীর পাড়েই থাকি বাবু। সন্ধ্যের পর কোনো নৌকো থাকে নে। আপনি যেখান থেকে এসেছেন ফিরে যান বাবু, ফিরে যান। আমি তো কিছুই বুঝতে পারছি না। নৌকো নেই, আবার চোখের সামনে অনেক নৌকো। বুড়িমা, তুমি ঠিক আছো তো? ওই দেখো, একটা নৌকো আসছে। এখন আপনি যা নৌকো দেখবেন সেগুলো নৌকো নয়, চোখের ভুল। আপনি স্টেশনে ফিরে যান বাবু, এখানে একটুও দেরি করবেন না। অবিনাশ বৃদ্ধার কথায় কর্ণপাত না করে সামনে এগোতে থাকে। আর পিছন থেকে বৃদ্ধা চিৎকার করতে থাকে। যাবেন নে বাবু, যাবেন নে। সাত পাঁচ না ভেবেই নদীর দিকে এগুতে থাকে অবিনাশ। ঠিক এমন সময়ই নদীর পানিতে কিসের যেন একটা শব্দ কানে আসে অবিনাশের। ছোট্ট একটা ডিঙ্গির নৌকা হারিকেনের এক চিলতে আলোতে মাঝে বসে গুনগুন করে কে যেন গান গেয়েই চলছে। মনের মাঝে জমেছে কেমন বেদনার পাহাড়, তবুও বাইছি জীবন নৌকা, মনটা করেছিল হার। ওই তো, ওই তো একটা নৌকো আসছে। নৌকাটা যত সামনে আসতে লাগলো অভিনাশ ততই অবাক হচ্ছে। নৌকাটায় কোনো চালক নেই। চালকবিহীন ভাবেই নৌকাটা এগিয়ে আসছে। একটু চোখের দেখার মতো হতেই অভিনাশ দেখল মাঝের আসনে বসে আছে মাঝ বয়সী এক স্ত্রীলোক। কে? কে গান গায়? আমি বাবু। আপনি ওই রামনগরেই যাবেন তো নাকি? আসুন, উঠে আসুন। আমি যে রামনগরে যাব, তুমি কিভাবে জানলে? সে কি কথা! আমি সব জানি গো বাবু, সব জানি। অবিনাশ তখন কিছু না ভেবে নৌকায় উঠে বসে। আর মাঝে বউ নৌকা চালানো শুরু করে। এই গ্রামটাও উন্নত হয়ে গেল। মেয়ে বউরাও আজকাল নৌকা চালাচ্ছে। সবই নিয়তি বাবু। আমার একটা কাজ বাকি রয়েছে, সেটা হয়ে গেলেই দাঁড় বাইব না। কাজ বাকি? কিসের কাজ? ওসব আপনি বুঝবেন না বাবু।
এ যে মায়া। আচ্ছা, আমায় একটা কথা বলবে? এই নদীর নাম মরা নদী কেন? এত জীবন্ত একটা নদীকে সবাই মরা নদী নামেই চেনে, শুনে অবাক হলাম। এ যে মায়া নদী, মায়াতে ভাসে কম, ডোবে বেশি গো বাবু। তার মানে? তোমার কথা তো কিছুই বুঝতে পারলাম না। সে অনেক কথা বাবু। আপনি যেখানে যাচ্ছেন সেই রামনগরেই এক মাঝি ছিল। সে মাঝি অনেক অসুস্থ ছিল, তাই সেই মাঝির বউ নৌকা বাইতো। খুব ভগবান ভীরু মেয়ে ছিল বাবু। আমার জন্মে অমন ধার্মিক মেয়ে আমি দেখিনি। হঠাৎ এক সন্ধ্যায় সে মাঝি বউকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন এক অবাক ঘটনা ঘটলো। অবাক ঘটনা? কি ঘটনা মাঝি বউ? এই যে ভরা নদীটা দেখছেন বাবু, এই ভরা নদীটাই হঠাৎ জল শূন্য হয়ে গেল। একদম বালু চিকচিক করছিল। কি বলো এসব? ভরা নদী আবার শুকোয় নাকি? হ্যাঁ বাবু, ভগবানের দিব্যি। নদী শুকিয়ে যাওয়ার পর হঠাৎই সবার নজর পড়ল একটা মৃতদেহের দিকে। দেহ থেকে যেন আলো ঠিকরে পড়ছে চতুর্দিকে। লাশ? লাশটা মাঝি বউয়ের। কে যেন শরীরের চাহিদা মিটিয়ে শরীরে বড় একটা পাথর বেঁধে নদীতে ফেলে দেয়। কিন্তু ভগবান সতীর লাশ পানির নিচে রাখবেন কিভাবে? তাই হয়তো নদীকে জল শূন্য করে দেয়। কি ভুতুড়ে গল্প বলছো মাঝি বউ? যাক, তোমার সাথে দেখা না হলে জানতেই পারতাম না মানুষ এত সুন্দর করে ভুতুড়ে গল্প বলে। বিশ্বাস হচ্ছে এখন? এই নদীও জল শূন্য হয়। এতক্ষণ মাঝের জায়গায় যে মাঝি বউ বসেছিল সেখানেই বসে আছে 20 বা 21 বছরের নক্ষত্রের মতো আলোকিত এক মেয়ে। কে 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 তুমি? কে ওখানে? আমি সেই মাঝি বউ, যার কথা এতক্ষণ তুই বিশ্বাস করছিলি না। নৌকা থেকে নামার জন্য অভিনাশ প্রাণপণ চেষ্টা করছে। চারিদিকে বাঁচবার আশায় তাকেও কোনোখানে কাউকেই নজরে আসছে না। চারিদিক জুড়ে শুধু বালি আর ধুধু বালি। আমি এত বছর থেকে তোর জন্যই অপেক্ষা করছিলাম। আজ সেই অপেক্ষার পালা পূর্ণ হলো। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার অপেক্ষা কেন করছো শুনি? তুই সেই পুরনো বাড়িতেই উঠতে যাচ্ছিস, যেখানে ফণি ছিল। ফণি? কে ফণি? আমি এই নামের কাউকে চিনি না। আমাকে যে হত্যা করেছে, যার জন্য এখনো আমি অতৃপ্ত হয়ে এই নদীতে ঘুরছি। সেসব আমি কিছু জানি না। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি ফিরে যাব। ছেড়ে দাও আমাকে। ভয় পাচ্ছিস কেন রে অভিনাশ? শোন, তোর কোনো ক্ষতি করব না। কয়েকটা কথা বলার জন্যই এত বছরের অপেক্ষা। কিন্তু সারা পৃথিবীতে এত মানুষ থাকতে আমাকেই কেন তোমার কথা বলতে হবে? ভয় পাস নে, আমার কথা শোন। আমি আমার মৃত্যুর বিচার এখনো পাইনি। গ্রামের ব্রাহ্মণের ছেলে ছিল ফণি। কেউ জানে না ফণি আমাকে নির্মমভাবে খুন করেছিল। ব্রাহ্মণ সব জানে। তুই ওই গ্রামের নতুন পুলিশ অফিসার। একমাত্র তুই পারবি আমার হত্যার বিচার করতে। তুমি কিভাবে জানো আমি 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 ওই গ্রামের নতুন পুলিশ অফিসার? সব জানি, মনে রাখবি। আমার যে হাল হয়েছিল এমন যেন কারো না হয়। তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভগবান তোর পাশে থাকবে।
কিন্তু এক বিন্দু আপোস করবি না। মনে রাখবি, আমার এই কথাটা যতদিন তুই পালন করবি ততদিন এই নদী শুকাবে না। কেউ হঠাৎ জলে ডুবেও মরবে না। মনে রাখিস, নইলে তোকে সহ সকলকে ডুবিয়ে দিব মুহূর্তেই। হঠাৎ ওই শুকনো নদী আবার জলে ভরে উঠল, আর মাঝি বউ অদৃশ্য হয়ে গেল। মাঝি ছাড়াই নৌকা ভেসে ভেসে পাড়ে পৌঁছে দিল অভিনাশকে। তখন মধ্যরাত। নৌকা থেকে নেমে একবার পেছনে ফিরে তাকিয়ে দেখবার চেষ্টা করলো অভিনাশ। সাহস হলো না তার। নিজের শরীরে চিমটি কি ব্যাপার, আর কত নাক ডেকে ডেকে ঘুমাবে শুনি? কত বেলা হয়েছে, দেখেছো একবার? তাড়াতাড়ি উঠে পড়ো। আরে গিন্নি, আর একটু ঘুমোতে দাও। এভাবে চেঁচামেচি করছো কেন? যাও যাও, এখন আর ডাকাডাকি করো না তো, একটু পরেই উঠছি। ও, সোজা কথা, তোমার কানে ঢুকবে না তাই তো? দেখাচ্ছি মজা। এই বলে মহেশের স্ত্রী এক কলসি পানি এনে মহেশের শরীরে ঢেলে দিল। আহ, কি করলে তুমি গিন্নি? দিলে তো ভিজিয়ে। কথা না শুনলে এমনই হবে, বুঝলে? কি সব বলছো? এই সকালবেলা বাজারে যেতে হবে মানে? কালকেই তো বাজার করে নিয়ে এসেছি, ওগুলো আবার কি হয়েছে? ওই বাজারে কিছু হবে না, আজকে বাসায় মেহমান আসবে। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি বাজারে যাও। এরপর মহেশ ব্যাগ নিয়ে বাজারে চলে গেল আর বাজার করে নিয়ে এলো। মহেশ ছিল একজন দোকানদার। তার দোকানে ছিল অনেক বৈদ্যুতিক জিনিসপত্র। তার দোকান থেকে সবাই লাইট সহ অন্যান্য জিনিস কিনতে আসতো। মহেশ তার দোকানের মাধ্যমেই সংসার চালাতো। দাদা, আরে ও দাদা, দোকানে আসো। আরে হ্যাঁ, মাত্র আসলাম দোকানে। বলো, তোমার কি লাগবে? আমার একটা লাইট লাগতো গো দাদা। রাতে করে মাছ মারতে যেতে হয়, আর লাইটটা নষ্ট হয়ে গেছে। ভালো দেখে একটা লাইট দাও। আরে, আমার কাছে কি কখনো খারাপ কিছু পেয়েছো নাকি? হ্যাঁ, এই নাও, এই লাইটটি নাও। এটার আলো অনেক দূর পর্যন্ত যাবে, আর খুব সহজে মাছ মারতেও পারবে। তাহলে তো ভালোই হলো। দাও তাহলে এই লাইট, আর এই নাও টাকা। এই বলে সে লোকটা লাইট নিয়ে সেখান থেকে চলে গেল। এভাবে মহেশ সারাদিন দোকানে বসে বেচাকেনা করত। মহেশের বউ ছিল অনেক রাগী। একটু কিছু হলেই সে মহেশের সাথে ঝগড়া করত। আর একদিন মহেশ তাড়াতাড়ি করে বাসায় আসে, আর তখনই মহেশের বউ বলতে লাগে, বাড়িতে তাড়াতাড়ি এসেছো, খুবই ভালো হয়েছে। যাও, নদী থেকে জল তুলে নিয়ে আসো। এই প্রতিদিন জল আনতে আমার আর ভালো লাগে না। এখন থেকে তুমি জল নিয়ে আসবে, বুঝলে? জল নিয়ে আসা কি আমার কাজ নাকি? আমি জল আনতে যাব মানে? একবার জল এনে দেখোই না কেমন লাগে। কতবার বলেছি বাড়িতে একটা কুয়ো দিয়ে দাও, কিন্তু কে শোনে কার কথা? বললেই কি দেওয়া হয়ে যায় নাকি? কুয়োতে কত টাকা লাগবে সে বিষয়ে জানো কিছু? শুধু পারো আমার সাথে চেঁচাতে। কেন, গ্রামে সবার কাছ থেকে কথা বলে টাকা নাও, আর সে টাকা দিয়ে একটা কুয়ো বানিয়ে ফেলি, আর সেখান থেকে না হয় সবাই পানি উঠিয়ে নেবে। কথাটা তো ভালোই বলেছো গিন্নি। তাহলে আমি এক কাজ করি, এই গ্রামের সবার সাথে কথা বলি, দেখি সবাই কি মতামত দেয়।
পরদিন সকালবেলা এক গাছের নিচে বসে মহেশ সবার সাথে আলোচনা করে একটি কুয়ো বানানোর কথা জানায়, যেখানে সবাই কিছু করে অর্থ প্রদান করবে। এ কথা শুনে সবাই বলতে থাকে, না 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 না, আমি কোনো টাকা দিতে পারবো না বাপু। আমরা নদী থেকে জল নিয়ে আসি, এটাই তো অনেক। এর কুয়োর বিনিময়ে কোনো টাকাই দিব না আমি। সে কি বলছেন আপনারা? আপনারা যদি এই কুয়োর কাজে আমাদের সহায়তা না করেন, তাহলে আমাদের এত কষ্ট করে নদী থেকে জল আনতে যেতে হবে। কিন্তু কেউ মহেশের কথায় রাজি হলো না, আর তারা সবাই সেখান থেকে চলে গেল। এই যা, সবাই যে চলে গেল, কেউ তো আমার কথায় রাজি হলো না। এবার কি করব আমি? এ কথা যদি বউ জানতে পারে, তাহলে তো আমার সাথে ঝগড়া শুরু করে দেবে। ইস, মাথাটা শুধু বন বন করে ঘুরছে। যাই, বাড়িতেই যাই। কি ব্যাপার গো, গ্রামে সবাই কি বললো? রাজি হয়েছে তো? তোমার কথা মতো কাজ করলে কেউ রাজি হবে না, বুঝলে? ভালো বুদ্ধি তো দিতে পারো না, আর কি সব বুদ্ধি দিয়েছো, কেউ রাজি হয়নি। তারা এই কুয়োর জন্য কোনো অর্থ দিতে পারবে না। এবার তুমিও কুয়োর আশা ছেড়ে দাও, বুঝলে? হায় ভগবান, কি হয়ে গেল? আবারও যে আমাকে নদী থেকে জল এনে কাজ করতে হবে। আমার যে এত কষ্ট আর ভালো লাগছে না। তুমি কোনো উপায় বের করে দাও না ভগবান। এ কথা বলে মহেশের বউ কাজে চলে যায় আর কাজ করতে থাকে। এভাবেই অনেক দিন চলে যায়। একদিন সকালবেলা মহেশের বউ ঘুম থেকে উঠে পড়ে আর ঘর থেকে বের হতেই, সে কি? এসব আমি কি দেখছি? আমার সব ঠিক আছে তো? কি গো শুনছো? তাড়াতাড়ি বাহিরে এসো, দেখো কি হয়েছে। আরে, প্রতিদিন সকালবেলা চেঁচামেচি না করলে তোমার কি শান্তি লাগে না? আরে সেসব কথা বাদ দাও, এই দেখো। এ কি, বাড়ির উঠোনে কুয়ো? এই কুয়ো কে বানালো? এ কুয়ো যে ভগবান আমায় উপহার দিয়েছেন। জয় ভগবানের জয়। কি সব বলছো তুমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছিলাম যেন আমার কষ্ট দূর করে দেয় আর ভালো কোনো উপায় বের করে, আর এর জন্যই তো আমাদের উঠোনই কুয়ো দিয়ে দিল। তাই নাকি গো? এ তো খুশির খবর। এরপর থেকে তারা সে কুয়ো থেকে জল নিয়ে কাজ করত, আর এই কথা গ্রামে ছড়িয়ে পড়লো। আর সে কুয়ো দেখতে গ্রামের সবাই হাজির হলো, আর সবাই বলতে লাগলো, হ্যাঁ গো দিদি, আমরাও তবে এই কুয়ো থেকে জল নিব। তাহলে আমাদেরকেও এত কষ্ট করে নদী থেকে জল আনতে হবে না। না না না, আমি কাউকে জল দিতে পারবো না। আজ যদি জল নিতেই হয় তাহলে টাকা দিয়ে জল নিতে হবে। সে কি কথা, জল নিব আবার টাকা দিয়ে? হ্যাঁ, নিলে নাও, না নিলে চলে যাও এখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আমরা সবাই টাকা দিয়েই জল নিব। এরপর সেখানে থাকা সবাই চলে গেল। মহেশ ও তার বউ অনেক খুশি হয়ে গেল, আর এরপর থেকে সবাই তাদের কাছ থেকে টাকা দিয়ে জল নিত। আর এভাবে আস্তে আস্তে তারা ধনী হতে লাগলো। দেখলে তো, এই কুয়ো আমাদের কত উপকার করলো। ভগবানের আশীর্বাদে আজ আমরা এখানে এসেছি। ঠিকই বলেছ গিন্নি,
বাড়ির উঠোনে কুয়ো হয়ে বড্ড উপকার হলো আমাদের। এরপর তারা সেই কুয়োর মাধ্যমে সুখে শান্তি। পলাশপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো এক মেয়ে, তার নাম ছিল আলো। সে ছিল অনেক কালো, তাই তার ভালো ঘরে বিয়ে হচ্ছিল না। এ নিয়ে আলোকে সবার অনেক কথা শুনতে হতো। একদিন আলোর বাবা আলোকে বলল, মা, কাল তোকে দেখতে আসবে। তুই সুন্দর করে সেজে থাকবি, তারা যেন তোকে পছন্দ করে। বাবা, কেউ আমাকে পছন্দ করবে না। কতজন আসলো আর চলে গেল, কিন্তু আমি কালো বলে সবাই অপছন্দ করে চলে যায়। কাল যারা তোকে দেখতে আসবে তারা অনেক ভালো রে মা, হয়তো তোকে পছন্দও করতে পারে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে কালকেই দেখা যাবে কি হয়। এভাবেই সে দিনটা কেটে গেল। পরের দিন সকালে আলো অনেক খাবার বানিয়ে রাখলো, আর কিছুক্ষণ পর তাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসলো। আর আলো সেজে তাদের সামনে গেল, আর তারা সবাই কথা বলতে লাগলো। তখন ছেলের মা আলোকে বলতে লাগলো, তোমার নাম কি মা? আমার নাম আলো। বাহ, কি ভারী মিষ্টি মেয়ে। তারা সবাই অনেক কথা বলল আর খাওয়া দাওয়া করতে লাগলো। আলোকে দেখে তাদের খুব পছন্দ হলো। তখন ছেলেটির মা বলল, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে আমরা একটা ভালো সাংসারিক মেয়ে চাচ্ছিলাম, আর আপনার মেয়ে একদম তাই। তাহলে তো খুবই ভালো কথা। এসব শুনে সবাই অনেক খুশি হয়ে গেল। আর এর পরেই আলোর বিয়ে হয়ে যায়, আর সে বাড়িতে গিয়ে সংসার করতে থাকে। আর আলোর স্বামী একটি ভালো পোস্টে চাকরি করত। আমার স্বামী তো অনেক ভালো চাকরি করে, আর তার কাছেও অনেক টাকা আছে। আমি যদি অনেক ক্রিম মেকআপ ব্যবহার করি, তাহলে তো আমি অনেক সুন্দরী হয়ে যাব। এই ভেবে আলো তার স্বামীর কাছ থেকে টাকা নিল, আর বাইরে গিয়ে অনেক মেকআপ ক্রিম কিনে নিয়ে আসলো, আর সব সময় মেকআপ করতে লাগলো। আর একদিন ঘুম থেকে উঠে মেকআপ করে আলো বাহিরে গেল। তখনই আলো শাশুড়ি দেখে ফেললো, আর বলল, এ কি বৌমা, তুমি এসব কি মুখে দিয়েছো? তোমাকে দেখতে এত সাদা লাগছে কেন? মেকআপ করেছি মা, মেকআপ করেছি। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না মা? না মা, এগুলো দিলে তোমার মুখের ত্বক একদম খারাপ হয়ে যাবে। এগুলো দিও না বৌমা। এসব আপনি কি বলছেন মা? আমাকে তো অনেক সুন্দর লাগছে, আর আমি এই মেকআপ সব সময় করব। আলো তার শাশুড়ির কোনো কথাই শুনলো না, আর সেখান থেকে চলে গেল। আর এরপর থেকে সব সময় আলো মেকআপ করতে লাগলো, আর সে মেকআপ শেষ হয়ে গেল। আর একদিন আলো তার স্বামীকে বলল, ওগো, শোনো না, আমাকে 5,000 টাকা দাও তো। 5,000 টাকা মানে? এত টাকা দিয়ে তুমি কি করবে? আরে, অনেক কিছু কিনতে হবে, আর বাজারও করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নাও। এরপর আলোর স্বামী আলোকে টাকা দিয়ে দিল। আলোর স্বামী ছিল অনেক ভালো। আলো যা বলতো তাই শুনতো, আর আলোর স্বামী সেখান থেকে চলে গেল। আর আলো সে টাকা দিয়ে আবারও অনেকগুলো মেকআপ কিনে আনলো। আলোকে বাসায় আসতে দেখে আলোর শাশুড়ি আলোকে বলল, কি ব্যাপার বৌমা, কি কি বাজার করে নিয়ে আসলে শুনি? কোনো বাজার করিনি মা, বাজার করার মতো টাকা ছিল না। তাহলে তোমার ব্যাগে ওগুলো কি? এগুলো আমার সব মেকআপ মা। সব মেকআপ মানে?
এসব তুমি কি বলছো বৌমা? তোমাকে না কতবার নিষেধ করেছে এসব আর কিনবে না। তুমি কিন্তু টাকাগুলো নষ্ট করছো। কোথায় আবার টাকা নষ্ট হচ্ছে মা? আমি তো এগুলো ব্যবহার করি। এই বলে আলো সেখান থেকে চলে গেল। আলোর শাশুড়ি মনে মনে বলতে লাগলো, না, ছেলেকে এ ব্যাপারে সব কিছু বলে দিতেই হবে। বৌমা যে আমার কোনো কথাই শুনছে না, অকারণে টাকাগুলো নষ্ট করছে। এভাবেই সে দিনটা কেটে গেল। রাতের বেলা আলোর শাশুড়ি তার ছেলেকে সব কথা জানিয়ে দিল। এসব কি বলছো মা? আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। আর ও আমার কাছ থেকে সেদিন 5,000 টাকা নিয়েছিল। হ্যাঁ রে বাবা, তুই বৌমাকে এসব করতে নিষেধ করিস। আচ্ছা মা, ঠিক আছে, আমি বলবো। তুমি কোনো চিন্তা করো না। তারপর আলোর শাশুড়ি সেখান থেকে চলে গেল। আর একদিন আলোর স্বামী আলোকে এসব বিষয়ে কথা বলতে লাগলো। তখন আলো বলল, মেকআপ ব্যবহার করলে সমস্যা কোথায়? আর দেখো, মেকআপ মুখে লাগালে আমাকে কত সুন্দর দেখা যায়। তুমি যেমন দেখতে ওরকমই তোমাকে সুন্দর লাগে। আর ওগুলো লাগালে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে। কে বললো তোমাকে যে চেহারা নষ্ট হয়ে যাবে? কই, আমার তো কিছুই হয়নি। তুমি আর কখনো এসব নিয়ে আমাকে আর কিছুই বলবে না। এই বলে আলো সেখান থেকে চলে গেল। একদিন এক ভাবি আলোদের বাড়িতে আসে আর আলোকে বলে, একে ভাবি, আপনার চেহারা তো একদম নষ্ট হয়ে গেছে। ভালো দেখে একটা ক্রিম ব্যবহার করেন, তাহলে আপনাকে দেখতে আরো সুন্দর লাগবে। কি ক্রিম লাগাবো ভাবি? আপনি কি কোনো ভালো ক্রিমের নাম জানেন? হ্যাঁ ভাবি, জানি তো, কিন্তু আমি এখনো ব্যবহার করিনি। শুনেছি অনেক ভালো। আপনি চাইলে ওই ক্রিম নিতে পারেন। এরপর আলো তার কাছ থেকে ক্রিমের নাম জেনে নিল। আর তারপর আলো তার স্বামীকে বলল, ওগো, আমাকে কিছু টাকা দাও তো। টাকা দিয়ে কি করবে? ও, মেকআপ কিনবে তাই না? না না, মেকআপ কেনার জন্য আমি কোনো টাকা দিতে পারবো না। আলো অনেকবার বলল, কিন্তু আলোর স্বামী কিছুতেই আলোকে টাকা দিতে রাজি হলো না। তখন আলো সেখান থেকে রাগ করে চলে গেল। আর আলো মনে মনে বলতে লাগলো, আমি যদি বাবার কাছে টাকা চাই, তাহলে বাবা আমাকে অবশ্যই দিবে। এই বলেই আলো তার বাবার কাছ থেকে টাকা নিল আর সে ক্রিমটি কিনে আনলো। আর একদিন রাতে আলো সেই ক্রিমটি মুখে লাগালো, রেখে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা, হায় হায়, এ কি সর্বনাশ! আমার মুখ যে পুড়ে গেছে। আলোর কান্না শুনে সেখানে আলোর স্বামী আর তার শাশুড়ি চলে এলো আর বলল, এ কি বৌমা, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তখনই সবাই আলোর মুখ দেখতে লাগলো। এ কি, তোমার মুখের এই অবস্থা হলো কি করে? মুখ তো পুড়ে গেছে, কিন্তু এসব হলো কিভাবে? সব আমার ভুলের জন্য হয়েছে। আমার চেহারাটা যে নষ্ট হয়ে গেছে। তারপর আলো সে ক্রিমের ব্যাপারে সব কথা বলে দিল। তখন আলো তার ভুলগুলো বুঝতে পারলো। আমি আর মা তোমায় আগেই অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের কোনো কথাই শোনোনি। মুখে এত মেকআপ ক্রিম ব্যবহার করলে মুখের কি অবস্থা হয় দেখলে তো? এমন যে হবে আমি কখনো বুঝতে পারিনি, কিন্তু এখন তো আমার মুখ পুড়ে গেছে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না। ওষুধে ক্রিম লাগিয়ে দিলেই তুমি আগের মতো হয়ে যাবে।
এরপর আলোর স্বামী ঔষধি ক্রিম নিয়ে এলো, আর আস্তে আস্তে আলোর মুখ ঠিক হয়ে গেল। আলো আর কখনো কোনো মেকআপ ক্রিম ব্যবহার করতো না, আর তারা সুখেই সংসার করতে লাগলো।